প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, একটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক লক্ষ্য করো। 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার তৈরি একটি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ 12 × 10⁻⁶ পার কেলভিন। একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখে দণ্ডটির তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব 7777.6 কেজি পার ঘনমিটার হয়। লোহার ঘনত্ব 7800 কেজি পার ঘনমিটার। শিক্ষার্থী বন্ধুরা, ক মার্কের প্রশ্ন বলছে আপেক্ষিক তাপ কাকে বলে। খ মার্কের প্রশ্ন বলছে প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে কেন। গ মার্কের প্রশ্ন বলছে উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে। গ মার্কের প্রশ্ন বলছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা শিখব ক মার্কের প্রশ্ন আপেক্ষিক তাপ কাকে বলে। আপেক্ষিক তাপ বলতে বোঝায় 1 কেজি কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে এখন আমরা শিখব খ মার্কের প্রশ্ন প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে কেন। এখন আমরা খ মার্কের প্রশ্ন দেখো যে প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে কেন তার ব্যাখ্যা প্রদান করব। দেখো যে প্রেসার কুকার আবদ্ধ হওয়ায় এর অভ্যন্তরে চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি হয়, ফলে অধিক চাপে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। ফলস্বরূপ পানির স্ফুটনাঙ্কে পৌঁছাইতে বেশি সময় লাগে তথা পানি বেশিক্ষণ তরল থাকে, তাই তাপের আদান প্রদান ভালো হয় এবং খাবার দ্রুত সিদ্ধ হয়। এভাবে অধিক চাপে রান্না করা তুলনামূলক সহজ এবং দ্রুত, তাই প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সলভ করব। এখন আমরা গ মার্ক সলিউশন করতে গেলে দেখো উদ্দীপকটি লক্ষ্য করো। তোমার 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের, তাহলে আদি দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 60 সেন্টিমিটার। আমরা জানি আদি দৈর্ঘ্যকে L1 দ্বারা প্রকাশ করা হয় = 60 সেন্টিমিটার। প্রশ্নে বলছে চূড়ান্ত দৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে আমরা লিখি চূড়ান্ত দৈর্ঘ্য L2 = হোয়াট। তোমার 60 ডিগ্রি সেলসিয়াস 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, তাহলে তাপমাত্রার পার্থক্য তোমার ডেলটি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডেলটি = 80 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু পার্থক্য, তাহলে 80 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 80 কেলভিন লিখতে পারি। তোমার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে লেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা = 12 × 10⁻⁶ পার কেলভিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সম্পর্কিত একটা সূত্র আমরা জানি তোমার আলফা = তোমার L2 - L1 ডেলটি। তাহলে আমরা যেহেতু L2-র মান নির্ণয় করব, তাহলে L2-কে আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে L2 - L1 = আলফা L1 ডেলটি, বা L2 = আলফা L1 ডেলটি প্লাস L1।
তোমার আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা এই মানগুলো এখন লিখব। যে আলফার মান দেওয়া আছে তোমার 12 ইন্টু 10⁻⁶ ইন্টু L1 এর মান দেওয়া আছে 60, ডেলটির মান দেওয়া আছে 80 প্লাস L1 এর মান দেওয়া আছে 60। যখন তুমি এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে মানটা পাবে, তোমার মানটা হবে 0.000057। এটা তোমার আসবে মিটারে। যদি এটাকে সেন্টিমিটার নাও তাহলে আসবে 16.57 সেন্টিমিটার। 057 এটা আসবে, মানটা আসবে 16.057 সেন্টিমিটার। এই মানটা একটু বেশি কম হতে পারে, ক্যালকুলেটরে চাপ দিলে একটু মানটা বেশি কম হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে গ মার্কের প্রশ্ন ছিল উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য, তাহলে আমাদের দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য আসলো 60.057 সেন্টিমিটার। তাহলে এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সলভ করব শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে যা পেয়েছে তোমরা উদ্দীপকটি লক্ষ্য করে দেখো যে দণ্ডটির তাপমাত্রা যদি 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় তাহলে ঘনত্ব পেয়েছে 7777.6 কেজি পার ঘনমিটার। যদি আমরা এই উদ্দীপক থেকে 7777.6 কেজি পার ঘনমিটার পাই তাহলে আমরা ধরে নিব যে শিক্ষার্থীর যে পর্যবেক্ষণ তা সঠিক ছিল। কিন্তু উদ্দীপকে তোমার লোহার ঘনত্ব দেওয়া আছে 7800 কেজি পার ঘনমিটার। তাহলে চলো আমরা সলিউশনে যাই। তাহলে আমরা প্রথমে যেহেতু আমরা তোমার নির্ণয় করব ঘনত্ব বের করব, তো ঘনত্ব বের করতে হলে তোমার আমাদের আয়তন লাগবে। আবার আয়তন বের করতে হলে তোমার আমাদের আয়তন প্রসারণ সহগ লাগবে। তাহলে আমরা আয়তন প্রসারণ সহগ এটা সূত্র জানি, গামা ইকুয়াল টু B2 মাইনাস B1 বাই B1 তোমার ডেলটি, অথবা ডেলটিকে তুমি ইচ্ছে করলে লিখতে পারো T2 মাইনাস T1 তাপমাত্রার পরিবর্তন, ডেলটিও লিখতে পারো T2 মাইনাস T1 লিখতে পারো। তাহলে প্রথমে আমরা গামাটা নির্ণয় করে নিই। যে এই দেখো আমরা জানি গামা ইকুয়াল 3 আলফা। তোমার উদ্দীপকে আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, দেখো লক্ষ্য করো, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল দেওয়া আছে 12 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। তাহলে এখন যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 ইন্টু 12 ইন্টু 10⁻⁶ পার কেলভিন, এটাকে তুমি ক্যালকুলেশন করলে আসবে 36 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। তাহলে আমরা গামা পেয়ে গেলাম। এখন দেখো আমরা আরেকটা সূত্র জানি, যে আমরা জানি তোমার গামা ইকুয়াল B2 মাইনাস B1 বাই B1 ডেলটি। এখন যেহেতু আমি B1 বা B2 B1 তাহলে আমরা লিখতে পারি যে তোমার V2 মাইনাস V1 ইকুয়াল টু গামা B1 ডেলটি। এখন উভয় পক্ষে যদি আমরা B1 দ্বারা ভাগ করি, লক্ষ্য করো যে V2 বাই B1 মাইনাস B1 বাই B1 ইকুয়াল গামা V1 ডেলটি। তোমার আমরা B1 দ্বারা উভয়পক্ষকে ভাগ করলাম। তারপরে তোমার দেখো এখানে কি থাকতেছে, যে V2 বাই B1 মাইনাস 1 ইকুয়াল গামা ডেলটি। এখন আমরা যদি তোমার আরেকটু ক্যালকুলেশন করি, দেখো B2 বাই B1 ইকুয়াল 1 প্লাস গামা ডেলটি। আমরা গামার মান পেয়েছি এখানে। তাপমাত্রার বাড়ালে অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে তোমার 80 ডিগ্রি সেলসিয়াস, তাহলে লিখতে পারি তাপমাত্রা বৃদ্ধি
তাপমাত্রা বৃদ্ধিকে আমরা ডেলটি দ্বারা প্রকাশ করি। ডেলটি ইকুয়াল টু 80 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু পার্থক্য বা বৃদ্ধি এই জন্য এটাকে 80 কেলভিনও লেখা যায়। তাহলে তোমার যদি আমরা মানটা বসাই যে বা V2/V1 ইকুয়াল 1 প্লাস 36 ইন্টু 10⁻⁻6 ইন্টু 80, তাহলে তুমি ক্যালকুলেশন করলে এই মানটা পাবে। যদি তুমি ক্যালকুলেশন করো যে V2/V1 ইকুয়াল টু পাবে V2/V1 ইকুয়াল পাবে 1.002888। যদি তুমি V1/V2 লিখতে চাও তা হবে যে V1/V2 ইকুয়াল টু হবে, তখন এটাকে ব্যস্তানুপাতিক হয়ে যাবে 1/1.00288। কিন্তু আয়তনের পরিবর্তন হলেও ঘনত্বের পরিবর্তন হবে যেন ভর একই থাকে। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি যে m ইকুয়াল টু তোমার ρ1 v1 ইকুয়াল টু ρ2 v2, বা ρ1 v1 ইকুয়াল টু লেখা যায় ρ2 v2। তোমার যেহেতু আমরা ρ2 মান বের করব, তাহলে লেখা যায় ρ2/ρ1 ইকুয়াল টু v2/v1, বা ρ2 ইকুয়াল টু তোমার এটা যদি আমি উল্টে ফেলি যে v1/v2, বা যা আছে তাই লিখতে পারি, সমস্যা নেই, যে v2/v1 ইকুয়াল টু ρ1। এই ρ1 হচ্ছে তোমার লোহার ঘনত্ব, যে লোহার ρ2, সুতরাং ρ2 ইকুয়াল টু যে v2/v1 ইন্টু ρ1। তাহলে তোমার লোহার ঘনত্ব ρ1 ইকুয়াল উদ্দীপকে দেওয়া আছে, দেখো 7800 কেজি পার ঘনমিটার। এখন আমরা তোমার এই যে এখানে মান নির্ণয় করে আসছি যে v1/v2 ইকুয়াল টু 1 এত, তাহলে তুমি ইচ্ছে হলে এটাকে চেঞ্জ করে দিতে পারো, অথবা যদি চেঞ্জ না করতে চাও এই মানটাও লেখা যায় 1.00288 ইন্টু ρ1 মান হচ্ছে 7800। যদি তুমি এটাকে গুণ করলে এই মানটা পাবে 7777.6 কেজি পার ঘনমিটার। অর্থাৎ শিক্ষার্থীরা বলেছিল, যে শিক্ষার্থী পর্যবেক্ষণ বলেছিল যে যদি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হয় তাহলে ঘনত্ব হবে 7777.6 কেজি পার ঘনমিটার। অর্থাৎ আমার মানটা আসছে 7777.6 কেজি পার ঘনমিটার। অর্থাৎ শিক্ষার্থীদের পর্যবেক্ষণ সঠিক ছিল। আশা করি গ মার্কের প্রশ্নটা তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে আরেকটা উদ্দীপক লক্ষ্য করো যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় উহার আয়তন 4.1993 ঘন সেন্টিমিটার এবং পৃষ্ঠের ক্ষেত্রফল 12.5874 সেন্টিমিটার স্কোয়ার হলো। তোমার প্রথম প্রশ্ন বলছে গলনাঙ্ক কাকে বলে। খ মার্কের প্রশ্ন বলছে ভেজা গায়ে পাখার বাতাস ঠান্ডা লাগে কেন, বুঝিয়ে লিখো। গ মার্কের প্রশ্ন বলছে গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। গ মার্কের প্রশ্ন বলছে উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা শিখব গলনাঙ্ক কি। নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট তাপমাত্রা কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে সেই পদার্থের গলনাঙ্ক বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব খ মার্কের প্রশ্ন যে ভেজা গায়ে পাখার বাতাস ঠান্ডা লাগে কেন, বুঝিয়ে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পানি সবসময় বাষ্পায়িত হতে থাকে। এ বাষ্পায়নের হার নির্ভর করে এর আশপাশের উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের উপর। জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন ধীরে হয়। আমাদের গমাক্ত দেহ থেকে বাষ্পায়নের ফলে এর চারপাশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
পাখার বাতাস এই জলীয় বাষ্পকে সরিয়ে দেয়, ফলে বাষ্পায়ন দ্রুততর হয়। আবার বাষ্পায়নের সময় সুপ্ত তাপের প্রয়োজন হয়। ঘাম বাষ্পায়নের সময় শরীর থেকে তাপ গ্রহণ করে, ফলে ঠান্ডা অনুভূত হয়। ভেজা গায়ে পাখার বাতাস লাগলে একই রূপ অনুভূত হয়, ফলে ভেজা গায়ে পাখার বাতাস ঠান্ডা লাগে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ মার্কের প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা দেখো, গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। আমরা জানি তাপমাত্রা স্কেল তিনটা, একটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। এখানে তোমার তাপমাত্রা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, আমাদেরকে তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে। তাহলে লিখো যে আমরা জানি সেলসিয়াসের সাথে ফারেনহাইটের যে সম্পর্ক, আদি সেলসিয়াস বলা হয়, তাহলে C1/5 ইকুয়াল F1 - 32/9। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে C2/5 F2 - 32/9, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা এখন 2 নং হতে 1 নং বিয়োগ করি। লিখি 2 নং হতে 1 নং বিয়োগ করে তাহলে তোমার আগে 2 নং লিখবো যে C2/5 - C1/5 ইকুয়াল F2 - 32/9 মাইনাস F1 - 32/9। এখন আমরা সাধারণ যে সমাধান তা করব। 5 লসাগু C2 - C1 ইকুয়াল, এখানে 9 লসাগু F2 - 32 মাইনাস F1, এ মাইনাসের ভিতরে মাইনাসে প্লাস হয়ে যাবে /9। এই C2 - C1 বাই সেলসিয়াস স্কেলের তোমার পার্থক্য বোঝায়। তাহলে আমরা লিখতে পারি del C/5 ইকুয়াল তোমার এই 32 যায় কাটা চলে যায়, F2 - F1 তাকে লেখা যায় তোমার del F/9। তাহলে আমরা মান বের করতে চাচ্ছি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। তাহলে আমরা লিখব যে del F ইকুয়াল del C ইন্টু তোমার 9 আর নিচে হবে 5। তাহলে দেখো উদ্দীপকে তোমার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায়, তাহলে del C মান দেওয়া আছে, del C ইকুয়াল টু দেওয়া আছে তোমার 50 ডিগ্রি সেলসিয়াস, 50 কেলভিন লেখা যায়। তাহলে যদি আমি এখানে তোমার del C মান 50 লিখি ইন্টু 9 আর নিচে 5, এটাকে তুমি কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে হবে 90 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে 90 ডিগ্রি ফারেনহাইট। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি গ মার্কের প্রশ্নের সমাধানটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ মার্কের প্রশ্ন সলিউশন করব যে উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আমরা জানি আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল V2 - V1 ডিভাইডেড বাই V1 del T। তোমার ক্ষেত্র প্রসারণ সহগ জানি বিটা ইকুয়াল A2 - A1 ডিভাইডেড বাই A1 del T। এই দুইটার মধ্যে এখন আমরা ম্যাথমেটিক্যালভাবে তোমার সম্পর্ক স্থাপন করব। তাহলে আমরা আগে উদ্দীপক থেকে দেখি কি কি দেওয়া আছে। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের। তাহলে লিখি ব্যাসার্ধ, যেহেতু গোলক তাহলে লিখতে পারো গোলকের ব্যাসার্ধ R1 ইকুয়াল 1 সেন্টিমিটার। এটাকে মিটার নিলেও হবে,
যেহেতু আমাদের সবগুলো এককই সেন্টিমিটার দেওয়া আছে, তাই আমরা সেন্টিমিটার রাখবো। তোমার এই R1 = 1 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা এখান থেকে তোমার গোলকের আদি ক্ষেত্রফল নির্ণয় করব। আদি ক্ষেত্রফল A1 = আমরা জানি 4πr1 স্কোয়ার। তোমার 4 × পাই এর মান হচ্ছে 3.1416 × R1 হচ্ছে 1, তারপরে স্কোয়ার দিলাম, তাহলে তোমার A1 এর মানটা আসবে 12.566 সেন্টিমিটার স্কোয়ার। প্রশ্নে তোমার গোলকের এবং পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ গোলকের চূড়ান্ত ক্ষেত্রফল, গোলকের চূড়ান্ত ক্ষেত্রফল তোমার A2 = দেওয়া আছে 12.5874 সেন্টিমিটার স্কোয়ার। আমরা গোলকের আয়তন জানি। গোলকের আয়তন অর্থাৎ আদি আয়তন, গোলকের আদি আয়তন তোমার B1 = 4/3 পাই R1 কিউব। যেহেতু আমরা কে R1 ধরেছি, তাহলে তোমার 4/3 পাই এর মানে হচ্ছে তোমার 3.1416 × 1 হোল কিউব। এটাকে তুমি যখন ক্যালকুলেশন করবে, এ মানটা পাবে 4.1888 সেন্টিমিটার কিউব। প্রশ্নে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় ওয়ার আয়তন, তাহলে গোলকের চূড়ান্ত আয়তন, গোলকের চূড়ান্ত আয়তন, গোলকের চূড়ান্ত আয়তন, চূড়ান্ত আয়তন B2 = দেওয়া আছে দেখো কত, যে 4.1993 ঘন সেন্টিমিটার। তোমার তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখব তাপমাত্রা পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে লিখতে পারি যে তাপমাত্রা পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্থক্য তোমার ΔT = 50 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 50 কেলভিন। তাহলে আমরা বলেছিলাম যে আয়তন প্রসারণ সহগ তোমার গামা নির্ণয় করব, আর ক্ষেত্র প্রসারণ সহগ বিটা নির্ণয় করব। দেখো লিখবে আমরা জানি বিটা = A2 - A1/A1 ΔT। তোমার তাহলে আমরা মানগুলো বসিয়ে ফেলি। A2 মান দেওয়া আছে 12.5874 মাইনাস A1 এর মান দেওয়া আছে 12.566, আর A1 এর মান এখানে আছে 12.566 ইন্টু তাপমাত্রা পার্থক্য দেওয়া আছে 50 কেলভিন। এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবে, মানটা পাবে 3.406 ইন্টু 10⁵ পার কেলভিন, 10⁻⁵ পার কেলভিন। অনুরূপভাবে আমরা এখন নির্ণয় করব গামা = সূত্র জানি আমরা B2 - B1, তোমার B1 ΔT। এই মানগুলো তুমি যখন বসাবে, B2 এর মান হচ্ছে 4.1993 মাইনাস B1 এর মান হচ্ছে তোমার 4.1888, আর তোমার B1 এর মান হচ্ছে 4.1888 ইন্টু ΔTর মান হচ্ছে 50 কেলভিন। যখন তুমি এটা ক্যালকুলেশন করবে, মানটা পাবে 5.0134 ইন্টু 10⁻⁵ পার কেলভিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা দেখি আলফার মান কত, এখানে গামার মান কত আর বিটার মান কত দেওয়া আছে। আমরা এখন যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি,
যে 2 নং সমীকরণ যদি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে গামা বাই বিটা ইকুয়াল তোমার গামার মান হচ্ছে 5.0134 ইন্টু 10⁻⁻5 আর তোমার বিটার মান হচ্ছে 3.406 ইন্টু 10⁻⁻5। তাহলে তোমার মানটা দাঁড়াবে গামা ইকুয়াল 1.47 বিটা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে যে কথা বলেছিল যে তোমার আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো, আয়তন প্রসারণ সহগ হলো গামা, ক্ষেত্র প্রসারণ সহগ হলো বিটা। অর্থাৎ এই যে আমি বিটা ইকুয়াল নির্ণয় করলাম 1.47, গামা ইকুয়াল নির্ণয় করলাম 1.47 বিটা। এটাই আমার মানে আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ক্লাসটা তোমরা খুব ভালোভাবে উপভোগ করেছো। তাহলে আজ এখানে রাখলাম। খোদা হাফেজ।